শেখ হাসিনার উপর আবারও ক্ষিপ্ত হলো যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগ সরকার জনগণকে ভাতে মারবে, পানিতে মারবে, সালাম। সুশীলদের কাছে হেরে গেল সরকার। এবার বিস্তারিত। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। সেই সাক্ষাৎকারে তিনি সরাসরিভাবে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নাকচ করে দিয়েছে। তিনি বলেছেন, র্যাব পুনর্গঠন না হলে এবং শর্ত পূরণ না হলে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। পিটার ডি হাস যখন এই বক্তব্য দিচ্ছেন, ঠিক সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থানীয় মুদ্রায় রাশিয়া থেকে তেল কেনা যায় কিনা সেটি পরীক্ষা করার নির্দেশ দিয়েছে। তিনি বলেছেন যে ভারত যদি তেল কিনতে পারে তাহলে বাংলাদেশ কিনতে পারবে না কেন। একনেকের বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এই বক্তব্য গণমাধ্যমের কাছে তুলে ধরেন। সাম্প্রতিক সময়ে যখন বাংলাদেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নানামুখী চাপ দিচ্ছে, ঠিক সে সময় সরকারও মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু নীতি অবস্থানের ব্যাপারে প্রকাশ্য সমালোচনা করেছে। ফলে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কের যে শীতলতা তা প্রকাশ্য রূপ নিতে শুরু করেছে। অনেক কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের যে টানাপোড়েন, সামনের দিনগুলিতে তা আরো বাড়বে। মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বিষয়ে বাংলাদেশের ব্যাপারে আগ্রাসী হবে বলেই ধারণা করা হচ্ছে। বিশেষত বাংলাদেশ যদি শেষ পর্যন্ত নিজের অর্থনৈতিক সংকট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন দিকে মোড় নেবে এবং সেটি অবশ্যই নেতিবাচক হবে। ডেমোক্রেটরা মার্কিন ক্ষমতা দখলের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে নানা বিষয় সামনে এসেছে। যেমন জো বাইডেন রাষ্ট্রপতি হওয়ার পরে যে গণতন্ত্র সম্মেলন ডেকেছিল, সেই সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানাননি। এরপর বাংলাদেশের র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং র্যাবের বর্তমান এবং সাবেক 7 কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর বাংলাদেশ সম্পর্কে যে একাধিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তার সবগুলোই এক পেশে মন গড়া এবং বিশেষ মহল দ্বারা তৈরি করা বলেই সরকার মনে করছে। এই বাস্তবতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের 50 বছর পূর্তিতে বাংলাদেশের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, কিন্তু তারা সেখান থেকে বিফল এসেছে। সেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কৃতজ্ঞতা জানালেও মার্কিনদের মন গলেনি। এরপর তিনি ভোল পাল্টে ফেলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সমালোচনাও করেন। এসব সমালোচনা ইতিবাচক ভূমিকা না রাখলেও দুই দেশের সম্পর্কের টানাপোড়েনকে প্রকাশ্য করেছে। এই বাস্তবতায় বাংলাদেশ যখন একটি জটিল কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে রয়েছে, ঠিক সে সময় একটি বড় ধরনের প্রশ্ন সামনে উঠেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বাংলাদেশ কতটা আগ্রহী। সরকারের একজন কর্মকর্তা বলেছেন, যেমন জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে বাংলাদেশ তার পুলিশ প্রধানকে মনোনীত করেছে, কিন্তু বাংলাদেশ সরকার জানে না যে পুলিশ প্রধানকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে কিনা। তার ভিসার বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে দিন দরবার চলছে, কিন্তু সেই দিন দরবারে এখন পর্যন্ত কোনো ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি। সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এরকম আচরণ করতেই থাকে তাহলে একটি স্বাধীন সরকার কতটা বরদাস্ত করবে। সবকিছু মিলিয়ে দুই দেশের সম্পর্কের যে টানাপোড়েন সেটি নিষ্পত্তির কোনো উদ্বেগ এখন পর্যন্ত দৃশ্যমান নয়, বরং সামনের দিনগুলোতে সম্পর্কের ক্ষেত্রে আরো অবনতির সংখ্যা দেখা দিয়েছে এবং সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে বড় ধরনের আগ্রাসী ভূমিকা আসতে পারে বলে অনেকে মনে করছেন। অন্যদিকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে জনগণের বাঁচার কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টির একাংশ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিদ্যুতের লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। আব্দুল সালাম বলেন, সরকার পানির দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে। এই সরকার জনগণকে ভাতে মারবে, পানিতে মারবে। জনগণের ওপরই তাদের যত আক্রোশ। সেজন্য বলতে চাই, আজকের আন্দোলন শুধু বিএনপি নয়, দলমত নির্বিশেষে সবার আন্দোলন। তিনি আরো বলেন, ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার আগে থেকেই নেই। দলমত সবাই মিলে এই সরকারকে ক্ষমতা থেকে হটাতে না পারলে সার্বভৌমত্ব থাকবে কিনা সেটা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত এমন কাজ করেও তারপর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ওনারা তার প্রতিবাদ করেন না। উনি বাংলাদেশের মন্ত্রী না ভারতের মন্ত্রী, সেটা নিয়েই তো সন্দেহ দেখা দিয়েছে। এই সরকারের অধীনে কেউ নিরাপদ নয় দাবি করে বিএনপির এই নেতা বলেন, ঘরে বসে থাকলে হবে না, সবাইকে বলতে হবে তেল গ্যাসের দাম বাড়লো কেন। আমি সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানাই।
অপরদিকে 4 দিনের সফর শেষে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট সংবাদ সম্মেলনে যে সমস্ত বক্তব্য দিয়েছে তা সরকারের জন্য অনিবেদিত এবং বিব্রতকর বলে মনে করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশে এসেছিলেন, কিন্তু তার 4 দিনের সফর শেষে তিনি যে বার্তা দিয়ে গেলেন তাতে স্পষ্ট হয়েছে যে এই দফায় সরকার সুশীল সমাজের কাছে পরাজিত হলো। এর ফলে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে আরেকটি চাপে পড়ল বলে বিশ্লেষকরা মনে করছেন। মিশেল ব্যাচেলেটের সংবাদ সম্মেলনে কতগুলো তাৎপর্যপূর্ণ কথা উঠে এসেছে, তবে সবচেয়ে তিনি যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছিলেন তা হলো বাংলাদেশে যে সমস্ত গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের অভিযোগ রয়েছে সে অভিযোগগুলো তদন্তের জন্য একটি স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ সংস্থা গঠন করতে হবে। হাই কমিশনার এটাও বলেছে যে তদন্তের জন্য সংস্থা গঠনে পরামর্শ দিতে আন্তর্জাতিক মানবাধিকার পরিষদ প্রস্তুত। গত 14 আগস্ট জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশে এসেছিলেন। ওই দিনই তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ 3 জন মন্ত্রীর সঙ্গে কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন ছাড়াও তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে বৈঠক করেছিলেন। এই বৈঠকে 3 মন্ত্রী বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেন এবং বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না এবং যারা গুম হয়েছে বলে দাবি করা হচ্ছে সেই বিষয়ে তদন্ত করেছেন এবং ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে ইত্যাদি বিষয়ে কথা বলেন। মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে 3 মন্ত্রী মানবাধিকার সুরক্ষায় সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেছিলেন। এরপর দিন 15 আগস্ট জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট কথা বলেন 20 জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে যাদেরকে মানবাধিকার কর্মী বলা হয়েছিল, কিন্তু আদালতে তাদের মধ্যে মানবাধিকার কর্মীর সংখ্যা ছিল খুবই কম এবং এর মধ্যে প্রচুর বিতর্কিত ব্যক্তিরাও ছিলেন। বিএনপি নিয়ন্ত্রিত মায়ের ডাক সংগঠনের একজন প্রতিনিধিকে ডাকা হয়েছিল। বিএনপি পৃষ্ঠপোষকতায় পরিচালিত উন্নয়ন সংস্থা অধিকারের নির্বাহী পরিচালক আদিলুর রহমান খানকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। স্বাধীনতা বিরোধী পরিবার সন্তান এবং পরিবেশ আইনজীবী সমিতির বেলায় নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বৈঠকে আমন্ত্রিত ছিল। এখানে যারা আমন্ত্রিত ছিল তারা সকলে সরকার বিরোধী এবং বিভিন্ন সময় তারা সরকারের বিরুদ্ধে নানা রকম কথাবার্তার কারণে আলোচিত সমালোচিত। এই বৈঠকটিতে তারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে নানা সমস্যার কথা বলেছিলেন। বিশেষ করে ওই বৈঠকে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এর স্ত্রী শাহিন আনাম, যিনি মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী, তিনি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নানা রকম ক্ষতগুলো তুলে ধরেন। সুশীলদের পক্ষ থেকে বাংলাদেশে মানবাধিকার নিয়ে যে সমস্ত বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল তার মধ্যে ছিল গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিপীড়ন, ডিজিটাল নিরাপত্তা আইন ও সুশাসন। আর এই সমস্ত বিষয় বক্তব্যের পর মিশেল পরদিন কক্সবাজারে গিয়েছিল রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা দেখে আসার জন্য এবং তারপর দিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। গতকাল সবকিছু শেষ করে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি চলে যান। দীর্ঘদিন ধরে বাংলাদেশে মানবাধিকার নিয়ে সুশীল সমাজের একটি অংশ সংঘবদ্ধভাবে বাংলাদেশ বিরোধিতা প্রচার করছে এবং সেই প্রচারণাকে একরকম স্বীকৃতি দিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার।